শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি চুক্তিতে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি যুক্ত করতেই হবে হামাসের ঘোষণা। ইসরায়েলি গুপ্ত হত্যার বিরুদ্ধে জবাব নিশ্চিত বলেছেন হুথি আনসারুল্লাহ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের ১০১ নেতাকর্মীর বিরুদ্ধে বগুড়ায় হত্যা মামলা। এবং ভারতের আরজিকর ধর্ষণ মামলার শুনানি ভাঙচুরের ঘটনায় হাইকোর্টের প্রশ্নের মুখে পশ্চিমবঙ্গ পুলিশ। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির চুক্তি করতে গেলে অবশ্যই গাজা থেকে সম্পূর্ণভাবে দখলদার সেনা প্রত্যাহার এবং বন্দি বিনিময়ের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। গতকাল এক বিবৃতিতে একথা বলেছে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনটি। হামাস বলেছে, ফিলিস্তিনের উদ্বাস্তু লোকজনকে তাদের ঘরবাড়িতে ফিরতে দেয়া এবং বিধ্বস্ত গাজা উপত্যকাকে পুনর্গঠনের বিষয়ও চুক্তিতে থাকতে হবে। হামাস নেতা হোসাম বাদরান এই বিবৃতি প্রকাশ করেন। তিনি বলেন, কাতারের রাজধানী দোহায় যে যুদ্ধবিরতির আলোচনা চলছে তা গাজা আগ্রাসন বন্ধে হামাসের কাছে কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাদরান বলেন, হামাস মনে করে এর আগে যে সমস্ত চুক্তি হয়েছিল সেগুলো বাস্তবায়নের জন্য পরিষ্কার পরিকল্পনার উপর ভিত্তি করে চলমান যুদ্ধবিরতির আলোচনা হওয়া উচিত। যে কোনো চুক্তিতে অবশ্যই সম্পূর্ণ যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলের সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার এবং উদ্বাস্তু লোকজনকে বসত বাড়িতে ফেরার সুযোগ, বন্দি বিনিময়ের বিষয়গুলো থাকতে হবে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল হুথি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি যে গুপ্ত হত্যাকাণ্ড চালিয়েছে তার বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের পক্ষ থেকে নিশ্চিতভাবে জবাব দেয়া হবে। তিনি বলেন, মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্য অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের হামলা প্রতিহত করা যাবে না। ইয়েমেনের কৌশলগত পশ্চিমাঞ্চলীয় হুদাইদা প্রদেশে ইসরায়েল সম্প্রতি যে হামলা চালিয়েছে তার বিরুদ্ধে প্রতিশোধ নেবে হুথি যোদ্ধারা। গতকাল হুথি নেতা বলেন, প্রতিরোধ ফ্রন্ট ইসরায়েলি গুপ্ত হত্যা এবং গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধ নিতে সম্পূর্ণভাবে দৃঢ় প্রতিজ্ঞ। ইসরায়েলি লক্ষ্যবস্তুর ওপর প্রতিরোধ ফ্রন্টের জবাব ঠেকানোর জন্য রাজনৈতিক চ্যানেলের মধ্য দিয়ে আমেরিকা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, কিন্তু ইহুদিবাদীদের আগ্রাসনের জবাব দেয়া হবে এবং এটা চূড়ান্ত। এ থেকে পিছু হটবে না ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা। আনসারুল্লাহ প্রধান বলেন, আঞ্চলিক প্রতিরোধ তাদের হত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কায় অবৈধ বসতি স্থাপনকারীরা মারাত্মক ভীতির মধ্যে রয়েছে। আব্দুল মালেক আল হুথি বলেন, ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ নেয়া একটি কৌশলগত বিষয় এবং অপরাধী, দুষ্টু ও বেপরোয়া এই শক্তিকে আরও অপরাধ সংগঠিত করা থেকে বিরত রাখার জন্য প্রতিশোধ নেয়া অপরিহার্য। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক সেলিম হোসেন নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
আজ শুক্রবার নিহত সেলিম হোসেনের বাবা সেকেন্দার আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। নিহত সেলিম হোসেনের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের পালিকান্দা গ্রামে। মামলার আসামিদের মধ্যে আওয়ামী লীগের 2 জন সাবেক সংসদ সদস্য, 5 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন মেয়র, বগুড়া পৌরসভার 8 জন কাউন্সিলর, 10 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও 25 জন জনপ্রতিনিধি আছেন। এছাড়া অজ্ঞাত পরিচয়ে আরও 350 জনকে মামলার আসামি করা হয়েছে। এদিকে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, 15 আগস্টে ধানমন্ডি 32 নম্বর সহ ঢাকার বিভিন্ন জায়গায় মানুষকে বিবস্ত্র করা থেকে গায়ে হাত তোলার মতো ঘটনাগুলো যারা ঘটিয়েছে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। সার্জিস বলেছেন, ধানমন্ডি 32 সহ ঢাকার বিভিন্ন স্থানে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেগুলো আমাদের গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে যায় না। এগুলো কোনোভাবেই আইনসঙ্গত নয়। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21 হল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো কর্তৃপক্ষ নয়, বরং এটি প্রেসার গ্রুপ। তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলেছি, আমরা খুঁজছি যে এসব ঘটনার সঙ্গে আমাদের কোনো সমন্বয়ক বা সহ সমন্বয়ক যুক্ত আছেন কিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সব জায়গায় বলেছি, যেটি ন্যায্য ন্যায়সঙ্গত সেটাই যেন বাস্তবায়ন করা হয়। ভারতের পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যা মামলার শুনানি হয়েছে হাইকোর্টে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে আজ এই শুনানি হয়। গত বুধবার হাসপাতালে ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। হামলার ফলে হাসপাতালে কতটুকু ক্ষতি হয়েছে তার হলফনামা চাওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে। সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার নাম ও ছবি প্রকাশ না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের তোলপাড় শুরু হয়েছে গোটা ভারত জুড়ে। সব মহল থেকে প্রতিবাদের ঝড় বইছে। এরই মধ্যে তদন্তভার সিবিআই এর হাতে দেয়া হয়েছে। তদন্তের স্বার্থে ডিজিটাল ম্যাপিং করার কথা বলেছে সিবিআই। অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই এর উপর চাপ বাড়াতে আজ পথে নেমেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়া দিনভর একাধিক কর্মসূচি পালন করেছে বিজেপি নেতা শঙ্কর ঘোষ শিলিগুড়িতে বিক্ষোভ কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। আলাপ প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ঘোষণা করেছে, ইহুদিবাদী ইসরায়েলের বর্বরতা হামাসের হাতে থাকা বন্দীদের জন্য বিপদ সৃষ্টি করেছে।
ফলে এসব বন্দীর জীবনে যে ঝুঁকি তৈরি হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে ইহুদিবাদী ইসরায়েল দায়ী। গতকাল হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র ওবায়দা এক বিবৃতিতে এসব কথা বলেছেন। এর কয়েকদিন আগে হামাসের প্রহরীদের হাতে ইসরায়েলের একজন বন্দী নিহত এবং 2 জন মারাত্মকভাবে আহত হয়। গত শুক্রবার সকালে ইহুদিবাদী ইসরায়েল মধ্য গাজার আল দারাজ এলাকার একটি স্কুলে ফজরের নামাজের সময় বিমান হামলা চালিয়ে 120 জনের বেশি ফিলিস্তিনিকে শহীদ করে। এর প্রতিক্রিয়ায় হামাসের 2 প্রহরী ওই ইহুদি বন্দীকে হত্যা করে। আবু ওবায়দা বলেন, প্রতিদিন ইসরায়েল গাজা উপত্যকায় যে মানবাধিকারের আইন লঙ্ঘন করছে এবং বর্বর গণহত্যা চালাচ্ছে তার ফলাফল হচ্ছে হামাসের হাতে বন্দী থাকা ইহুদিদের মৃত্যু। হামাস মুখপাত্র বলেন, আমাদের যেসব সেনাদেরকে বন্দী করে প্রহরী হিসেবে নিয়োগ করা হয়েছিল, ইসরায়েলের বর্বরতার কারণে তারা ক্ষিপ্ত হয়ে হামাসের নির্দেশনার বিরুদ্ধে ব্যক্তিগত উদ্যোগে এই প্রতিশোধমূলক হত্যাকাণ্ড ঘটিয়েছেন। যে সেনা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, ইহুদিবাদীদের বিমান হামলায় তার 2 শিশু নিহত হয়েছে বলে ওই হামাস যোদ্ধা খবর পেয়েছিলেন। আবু ওবায়দা জোর দিয়ে বলেন, বন্দীদের উপর হত্যাকাণ্ড পরিচালনা হামাসের নীতি নয়। ইউক্রেনে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়ে হোয়াইট হাউস উন্মুক্ত অবস্থান নিয়েছে। এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে সরবরাহ করা হলে মার্কিন নির্মিত F-16 জঙ্গি বিমানগুলো আরও বেশি যুদ্ধ ক্ষমতা অর্জন করবে। মার্কিন গণমাধ্যম পলিটিকো গতকাল বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে এ রিপোর্ট করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা পলিটিকোকে বলেন, জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ড আপ মিসাইল বা JASSM পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পেন্টাগন বর্তমানে জটিল অবস্থার মধ্য দিয়ে কাজ করছে। এই সমস্যাগুলোর মধ্যে রয়েছে সংবেদনশীল প্রযুক্তি স্থানান্তরের বিষয়ে পর্যালোচনা এবং ইউক্রেনের বিমানগুলো 2400 পাউন্ড ওজনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে তা নিশ্চিত করা। এসব বিমান বর্তমানে 1000 পাউন্ড ওজনের ওয়ারহেড বহন করে। মার্কিন অস্ত্র ও বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিন জানিয়েছেন, জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইল বা JASSM শুধুমাত্র কয়েকটি মিত্র দেশের কাছে রয়েছে। সার্বিয়ার আন্তর্জাতিক অর্থনীতি সহযোগিতা বিষয়ক মন্ত্রী নিনাদ পপোভিচ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ব্যাপক চাপ সত্ত্বেও তার দেশ কখনো রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে না। পপোভিচ স্পষ্ট করে বলেন, ব্রাসেলস দাবি করেছে যে বেলগ্রেড যদি ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় তবে মস্কোর প্রতি এই জোটের নীতি কি তার ইঙ্গিত বোঝা উচিত। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সাথে রাশিয়ার সংঘাত শুরু হওয়ার পর সার্বিয়া সরকার বলেছিল, যদিও তারা ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করে, তবে 2টি স্লাভ জাতির মধ্যে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তারা রাশিয়ার উপর অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করবে না। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর লবিস্টরা বিপুল বাজেট ব্যয় করে আমেরিকার নির্বাচনে ফিলিস্তিনপন্থী ব্যক্তিদের বিজয় ঠেকানোর চেষ্টা করছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আক্তার। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মার্কিন লবিস্টরা বিপুল বাজেট ব্যয় করে আমেরিকার নির্বাচনে ফিলিস্তিনপন্থী ব্যক্তিদের বিজয় ঠেকানোর চেষ্টা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ঘটনাগুলো নিয়ে কিছু সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠীকে সমর্থন করে এমন একদল ধনী ব্যক্তি ফিলিস্তিনপন্থী রাজনীতিবিদ ইলহাম ওমরের বিরুদ্ধে প্রচারণা চালানোর জন্য গত কয়েকদিনে কয়েক হাজার ডলার তহবিল সংগ্রহ করেছে। ফার্স্ট টুডে এবং ইসনার উদ্ধৃতি অনুসারে ইলহান ওমর, যিনি আন্তঃদলীয় নির্বাচনে জয়ী হয়ে তার নির্বাচনী এলাকায় ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি হিসাবে প্রতিযোগিতা করার চেষ্টা করছেন, তিনি তার আসনে ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী
ডন স্যামুয়েলসের চেয়ে 3 গুণ বেশি সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। আইপ্যাক নামে পরিচিত আমেরিকান ইসরায়েলি জনসংযোগ কমিটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী লবিস্ট গ্রুপগুলোর মধ্যে একটি, যার 1 লাখেরও বেশি সদস্য রয়েছে। তারা ফিলিস্তিন ইসরায়েলি সংকট ইস্যুতে আমেরিকান নীতিগুলোকে প্রভাবিত করতে এবং ইহুদিবাদী দাবিগুলোকে এগিয়ে নেওয়ার জন্য প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করে আসছে। সম্প্রতি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে ইহুদিবাদী লবিস্ট গ্রুপ আইপ্যাক ডেমোক্রেটিক প্রার্থী কোরি বুশকে, যিনি এই লবিস্ট সংস্থার সমর্থক ছিলেন না, তাকে নির্বাচনের রাউন্ড থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে। যদিও ইলহান ওমর এই বছরের নির্বাচনের প্রাথমিক রাউন্ডে আইপ্যাক থেকে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হননি, তবে ইন্টারসেপ্ট ম্যাগাজিন ডন স্যামুয়েলসের জন্য ইহুদিবাদী এবং ইলহান ওমরের বিরুদ্ধে শিরোনামে সাইবার স্পেসে একটি গ্রুপের আবিষ্কারের বিষয়ে রিপোর্ট করেছে। এই গোষ্ঠীর সদস্যরা ইলহান ওমরের পরিবর্তে অন্য ডেমোক্রেটিক প্রার্থী ডন স্যামুয়েলসকে নভেম্বরের কংগ্রেসের নির্বাচনে অংশ নিতে তহবিল সংগ্রহে ব্যস্ত। ইন্টারসেপ্ট অনুসারে এই গ্রুপের একটি বার্তায় উল্লেখ করা হয়েছে যে 24 ঘন্টার মধ্যে ইলহান ওমরের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রায় $1 লাখ তহবিল সংগ্রহ করা হয়েছে। মার্কিন নির্বাচনে আর্থিক অবদানগুলো সাধারণ মানুষ এবং বেসরকারি সংস্থাগুলো যারা সরাসরি প্রচারাভিযান অংশ নেয় তার মধ্যে সীমাবদ্ধ নয়। একজন আমেরিকান নাগরিক পরোক্ষভাবে এবং প্রার্থীর প্রচারাভিযানের সদর দপ্তরের সঙ্গে কোনো সংযোগ ছাড়াই তার পক্ষে বা তার প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে বিজ্ঞাপন দেওয়ার জন্য অর্থ ব্যয় করতে পারে। আমেরিকান নাগরিক সংস্থা এবং লবিস্টরা পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা প্যাক নামক ব্যক্তিগত সংস্থার মাধ্যমে এটি করে থাকেন। এই কমিটিগুলো বর্তমানে 2 ধরনের: প্রার্থীর সদর দপ্তরের সাথে সম্পৃক্ত কমিটি, যা প্রচারাভিযান সদর দপ্তরের জন্য সীমিত পরিমাণ অর্থ সংগ্রহ করে। দ্বিতীয় বিভাগটি সুপার প্যাক নামে পরিচিত এবং প্রথম বিভাগের বিপরীতে এটি বিজ্ঞাপন সদর দপ্তরের সংগ্রহ করা অর্থ দেওয়ার অনুমতি নেই এবং এটি স্বাধীনভাবে ব্যয় করতে পারে। যেহেতু সুপার প্যাকগুলোতে তারা কত টাকা পেতে পারে তার কোনো সীমা নেই, প্রার্থীরা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে নির্বাচনে জয় হওয়ার সম্ভাবনা নাটকীয়ভাবে বাড়িয়ে তুলতে পারে, যা অনেক আমেরিকান দুর্নীতির উৎস হিসেবে আপত্তি করেছে। মিডল ইস্ট আইয়ের মতে ইলহান ওমরের মতো প্রগতিশীল প্রতিনিধিদের ক্ষমতা গ্রহণে বাধা দেওয়ার জন্য ইহুদিবাদী লবি এবারের আমেরিকান নির্বাচনে মধ্যপন্থী ডেমোক্রেটদের নির্বাচন করতে প্রচুর অর্থ ব্যয় করেছে। প্রতিনিধিরা যারা প্রকাশ্যে ইহুদিবাদী শাসকের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন এবং ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছেন। যদিও আমেরিকার নির্বাচনে ইহুদিবাদী লবির তৎপরতা দীর্ঘদিন ধরে সাধারণ ছিল, কিন্তু গাজা যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে ইহুদিবাদী লবি মার্কিন যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী ব্যক্তিদের মোকাবেলা করার প্রচেষ্টা ব্যাপকভাবে বাড়িয়েছে। ইলহান ওমর ইহুদিপন্থী গোষ্ঠীর আক্রমণের জন্য অপরিচিত নন।